আসসালামু আলাইকুম। আজকে আমরা বুয়েট ভর্তি পরীক্ষা 2023-24 সেশনের কেমিস্ট্রি সেগমেন্টের কোয়েশ্চেনটা সলভ করব। চলো তাহলে শুরু করা যাক। প্রথমে বলা হয়েছে হাইড্রোজেন পরমাণুতে ইলেকট্রন চতুর্থ হতে দ্বিতীয় শক্তি স্তরে নামলে বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত এবং বর্ণ কি? এটা কিন্তু আমাদের বর্ণালীর একদম রেগুলার টাইপ। আমরা রিডবার্গ সমীকরণ অনুসারে কি লিখতে পারি? 1/λ ইকুয়ালস টু আর এইচ ইন্টু 1 ডিভাইডেড বাই লোয়ার যে শেল তার উপরে স্কোয়ার মাইনাস হায়ার শেলের উপরে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। এক্ষেত্রে দেখো আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্য সেটা আসবে, আর এইচ এর ভ্যালু আমি পার সেন্টিমিটার এককে ইনপুট দিচ্ছি 109678 ইন্টু 1 ডিভাইডেড বাই, সে কিন্তু চতুর্থ শক্তি স্তর থেকে দ্বিতীয় শক্তি স্তরে নেমে আসছে, অর্থাৎ 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার ইন্টু হাইড্রোজেন দেখে 1 স্কোয়ার। এখান থেকে ল্যামডা দাঁড়াচ্ছে 4.86 ইন্টু 10⁻⁻5। কেয়ারফুল, এককটা কিন্তু আসবে সেন্টিমিটার, কারণ আমরা রিডবার্গ ধ্রুবকের ভ্যালুটা কিন্তু পার সেন্টিমিটার এককে ইনপুট দিছি, রাইট? সো এখান থেকে যদি আমরা ন্যানোমিটার নিতে চাই, জাস্ট 10⁻7 দ্বারা মাল্টিপ্লাই করে দিব এত ন্যানোমিটার, অর্থাৎ চলে আসতেছে প্রায় 486.27 এত ন্যানোমিটার। এবার আমাদের জাস্ট বর্ণটা বলতে হবে। আমরা কি জানি বলতো, 450 থেকে 500 ন্যানোমিটার, এই যে রেঞ্জ তা কিন্তু আসমানি কালারকে নির্দেশ করে। তাহলে এই ক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু এইটা, এবং তা এই আসমানি রঙের যে রেঞ্জ সেখানে পড়তেছে একদম রেগুলার একটা টাইপ। ক্লিয়ার? চলো আমরা পরের কোয়েশ্চেনটাই যাই। দেখো এখানে আমাদের ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের কেএসপি গিভেন, বললো এর দ্রাব্যতা মোল পার লিটার ও কিলো মোল পার মিটার কিউব এককে নির্ণয় করো, সেটা কত হবে। চলো আগে দেখি আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কিভাবে ডিসোসিয়েট হয় পানিতে। এখান থেকে ক্যালসিয়াম 2+ ক্যাটায়ন প্লাস দুটি হাইড্রোক্সিল অ্যানায়নে ভেঙে যায়। তাহলে এক্ষেত্রে আমাদের কেএসপির ইকুয়েশন কি দাঁড়াবে বলতো? ক্যালসিয়াম 2+ এর যে দ্রাব্যতা সেটা ইনটু OH মাইনাস এর ঘনমাত্রার উপরে হোল স্কোয়ার আসবে। তাহলে আসলে আমরা ধরে নেই, আমি ধরতেছি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা হচ্ছে এস, তাহলে ক্যালসিয়াম 2+ এস হবে 1:1, কিন্তু হাইড্রোক্সিল আয়ন কিন্তু হয়ে যাবে 2s, 1:2 রেশিও। তাহলে এখানে যদি আমরা ভ্যালুটা ইনপুট দেই তাহলে দাঁড়াচ্ছে দেখো এস ইন্টু টোয়াইস এক্স এর উপরে হোল স্কোয়ার, অর্থাৎ 4s কিউব। এটাও কিন্তু একদম রেগুলার টাইপ। 4s কিউবের ভ্যালু চলে আসতেছে 5.5 ইন্টু 10⁻⁻6। এখান থেকে আমরা জাস্ট এসটা বের করব, সেটাই আমাদের দ্রাব্যতা চলে আসবে। এস এর ভ্যালু দাঁড়াচ্ছে 0.011 মোল পার লিটার। বাট দেখো আমাদের কিলো মোল পার মিটার কিউব এককেও বের করতে বলছে। আমরা সবাই জানি না বলতো, 1000 মোলকে আমরা বলতে পারবো 1 কিলোমোল, রাইট? একইভাবে 1000 লিটারে আমাদের 1 মিটার কিউব হয়। বা আমি যদি একটু সহজ করে লিখি, এত মোল আছে উপরে আর নিচে আছে 1 লিটার। তাহলে উপরে লেখা যায় এত ইন্টু 10⁻³ এত কিলোমোল ডিভাইডেড বাই 1 ইন্টু 10⁻³ এত মিটার কিউব। তাহলে দেখো আলটিমেটলি যেই লাও সেই কদু, অর্থাৎ আমাদের আনসার 0.011 এত কিলোমোল পার মিটার কিউবই আসতেছে। অর্থাৎ এখানে কিলোমোল পার মিটার কিউব এবং মোল পার লিটার এককে ভ্যালুটা কিন্তু এক্স্যাক্টলি একে অন্যের সমান, রাইট? তাহলে এটাই ছিল আমাদের ম্যাথটা, একদম সিম্পল। চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আচ্ছা দেখো, এটা একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন, আমাদেরকে বলা হয়েছে দুইটা কোয়েশ্চেন আছে। কোন অঞ্চলের রশ্মি ব্যবহার করা হয় লিখো। ওয়াইফাইতে কিন্তু আমরা সকলেই জানি মাইক্রোওয়েভ ইউজ হয়। ফেক কারেন্সি বা জাল টাকা শনাক্তকরণে আমরা আল্ট্রাভায়োলেট রশ্মি বা ইউভি রে ব্যবহার করি, রাইট? অপটিক্যাল ফাইবারে কিন্তু আমরা ইনফ্রারেড ব্যবহার করি বা অবলোহিত অঞ্চলে যেটা পড়তেছে। আর এমআরআই এর ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট তোমার তড়িৎচুম্বকীয় বিকিরণ, রেডিও ওয়েভকে। তো দেখো জাস্ট কোন তড়িৎচুম্বকীয় বিকিরণের ব্যবহার কোন ক্ষেত্রে হয় সেটা আমাদের উল্লেখ করতে হয়েছে। এবং বি নাম্বারে বলছে জাল টাকা শনাক্তকরণের মূলনীতিটা লিখো। এটা সংক্ষেপে তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো বি নাম্বারটা এটা ছিল এ, আমাদের যে টাকার নোট তার মধ্যে একটা স্পেশাল টাইপের রাসায়নিক পদার্থ থাকে যার নাম হচ্ছে ফসফর। ভাইয়া ব্যাখ্যা করবে এই ফসফরের গঠনটা কি। আমরা কি করি, এই টাকার উপরে আল্ট্রাভায়োলেট রে প্রদান করি। এই ফসফরের যে রাসায়নিক পদার্থের পরমাণুগুলোতে আছে, এই আল্ট্রাভায়োলেট রে শোষণ করে পরমাণুর ইলেকট্রনগুলো উচ্চতর শক্তি স্তরে গমন করে। অর্থাৎ দেখো ইলেকট্রন উচ্চতর শক্তি স্তরে গমন করলো শক্তিটা শোষণ করে, কিন্তু পরবর্তীতে সে যখন ব্যাক করবে নিম্নতর শক্তি স্তরে
তখন সে দৃশ্যমান অঞ্চলে শক্তিটাকে বিকিরণ করে দেয়, অর্থাৎ তখন আমরা সে লাইটটা দেখতে পাই এবং এর মাধ্যমে আমরা ডিসিশন নিই, আচ্ছা তাহলে ওই টাকার মধ্যে যেহেতু ফসফরটা আছে, ইলেকট্রনটা ইউভি রশ্মি শোষণ করে সেটা দৃশ্যমান বর্ণালীতে বিকিরণ করে দিছে, অর্থাৎ সে টাকাটা রিয়েল, সেটা কিন্তু জাল টাকা। বুঝতে পারছো, এটাই হচ্ছে মূলনীতি। তাহলে এক্ষেত্রে শোষণ হচ্ছে ইউভি রশ্মি আর পরবর্তীতে বিকিরণ হচ্ছে আমাদের দৃশ্যমান রেঞ্জ। আমাদের টাকার মধ্যে যে ফসফর থাকে সেখানে এই ধরনের রাসায়নিক উপাদানগুলো থাকে, ইট্রিয়াম অক্সাইড সাথে ইউরোপিয়াম আয়ন, অথবা সেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড টারবিয়াম আয়ন, অথবা বেরিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড এবং ইউরোপিয়াম আয়ন। এগুলা মনে রেখে দিতে হবে, কারণ এরকম থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিন্তু আমাদের চলে আসতেছে বুয়েটে প্রতি বছরই। চলো আমরা পরের কোয়েশ্চেনটায় যাই। আচ্ছা, এক্ষেত্রে দেখো আমাদের ইলেকট্রন বিন্যাস করতে দিছে 5টা পরমাণুর। আসলে আমরা করে ফেলি। প্রথমে দেওয়া আছে স্ট্রোনশিয়াম, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 38। আমরা রেগুলার নিয়মে করা শুরু করব। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, দেন 3d10 আর 4s2 পুরোটাই ভাইয়া দিলাম, কারণ 3d10 ও 4s2 মিলিয়ে কিন্তু 30টি ইলেকট্রন হচ্ছে। ছয়টা চলে যাবে আমাদের p-তে, এবং এরপরে ওই যে আমরা জানতাম 3d-তে না গিয়ে যেমন 4s-এ আগে যায়, এক্ষেত্রেও কিন্তু 4d-তে না গিয়ে 5s-এ আগে যাবে, কারণ এক্ষেত্রে কি শক্তির ঊর্ধ্বক্রমে ইলেকট্রন প্রবেশ করে, আগে কম শক্তির অরবিটালে প্রবেশ করবে, তাই বাকি দুইটা ইলেকট্রন চলে যাবে 5s2। এরপর দেখো টিন, যেটা কিনা 50। এটা আমরা কি লিখতে পারি? 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d10, 4s2। তোমার অলরেডি 30টা ইলেকট্রন হয়ে গেছে, আরো 20টা বাকি। তাহলে দেখো 4p6, 5s2, 38 হলো। দেন কিন্তু 4d-তে যাবে, 4d-তে যদি 10টা দিয়ে দিই তাহলে 48টা আসতেছে। আরো দুটি ইলেকট্রন লাগবে, যেটা কিনা ও p-তে যাবে বা 5p2 হবে এই ক্ষেত্রে। এরপরে দেখো আমাদের ইন্ডিয়াম 49, তো এটা বোঝাই যাচ্ছে টিনের মতো, জাস্ট একটা ইলেকট্রন কম, সো ভাইয়া হুবহু লিখে দিচ্ছি, এই জাস্ট 5p1 হবে। রেগুলার ইলেকট্রন বিন্যাস, কোনো ব্যতিক্রম নাই। গ্যালিয়ামে দেখো 31টা ইলেকট্রন, এটা আরো স্ট্রেট ফরওয়ার্ড। এই 3d10, 4s2 অব্দি 30, দেন তোমার 4p-তে যে আরো একটা, যাতে করে 31 হয়। দেন সিজিয়াম 55, এটা তুমি টিনের পরের থেকে কন্টিনিউ করো, তাইলেই বুঝবা। 4d10-এ এসে অলরেডি 48টা হয়ে গেছে। দেন 5p 6টা দিয়ে দিলে 54টা, আরো একটি ইলেকট্রন লাগবে, সেটা চলে যাবে এস-এ, যার জন্য হবে 6s1। তোমরা যদি বুঝতে না পারো যে কার পরে কোথায় ইলেকট্রন প্রবেশ করবে, শর্টকাটে কিভাবে মনে রাখা যায় বারবার আমরা আহ্বায়নীতে অ্যাপ্লাই না করে, তাহলে এটা মনে রাখতে পারো, এস এস, পিএস, পিএস, ডিপিএস, ডিপিএস, দেন এফডিপিএস, এফডিপিএস। দেখছো, এক জিনিস ডাবল ডাবল করে রিপিট হচ্ছে, এই প্যাটার্নটা কিন্তু ফলো করে ইলেকট্রন প্রবেশ করার সময়। যদি এখানে একটু দেখাই, যে প্রথমে দেখো আমাদের 1s-এ প্রবেশ করে, দেন 2s-এ প্রবেশ করে, দেন হবে 2p, কারণ p শুরু হয় 2 দিয়ে, দেন 2s হয়ে গেছে, তাই হবে 3s, দেন এখানে তোমার 3p, দেন এটা হয়ে যাবে কি 4s, দেন দেখো এটা হয়ে যাবে 3d, কারণ d শুরু হয় 3d দিয়ে, দেন আসবে তোমার দেখো 4p, দেন 5s, দেন হয়ে যাবে 4d, দেন 5p। তাই দেখো 5p এর পরেরটা কিন্তু 6s হয়েছে, বা s আসছে, s যেহেতু 5s অব্দি শেষ, তাই এখানে হয়েছে 6s। পরে কিন্তু হইতো 4f, এরপর এইভাবে সো অন কন্টিনিউ হইতো। এটা মনে রাখতে পারো চাইলে, বারবার আহ্বানীতে অ্যাপ্লাই করতে না হইলে। চলো আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো, আমাদের কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন লিখতে হবে উপরের 3টা যৌগের, আর নিচের 2টা জাস্ট আকৃতি লিখতে হবে। আকৃতির জন্য কিন্তু আমাদের সংকরায়নটা জানা থাকতে হবে, তাহলে আমাদের 5টা যৌগেরই সংকরায়ন ব্যাখ্যা করতে হবে। আমরা সবাই কিন্তু জানি এই জটিল যৌগটা সংকরায়ন চলে আসে sp2d। সেটা কিভাবে আসে আসলে ভাই একটু দেখাই। কপার, এখানে কপার 2+ ক্যাটায়ন হিসেবে আছে। লিগ্যান্ড আসার পরে ইলেকট্রন বিন্যাসটা এরকম দাঁড়ায়, আর্গন অব্দি 18, দেন আমাদের দেখো 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27। 27 কেন? কারণ দুটি ইলেকট্রন ছেড়ে দিয়েছে, 2+ ক্যাটায়ন হিসেবে আছে। আমাদের যে লিগ্যান্ড আসবে অ্যামিন, সে কিন্তু একটা উইক লিগ্যান্ড, তাই ইলেকট্রন গুলোকে সে বিকর্ষিত করে চেপে দিবে না, অর্থাৎ যে যেভাবে ছিল সেভাবেই থাকবে। ও এসে জাস্ট এস থেকে একটা অকুপাই করে, পি থেকে 2টা করে, এবং ব্যতিক্রম হয় বলেই একটা চলে যায় ডি তে। এটা কিন্তু আমাদের মনে রাখতে হয়। তাই দেখো সংকরণটা কি হইলো, এস এ একটা, পি তে 2টা, ডি তে একটা, অর্থাৎ sp2d সংকরায়ন। একটা জটিল যৌগ ছিল কিন্তু আমাদের এটা। দেন দেখো ClO3- আয়ন, ওর জন্য আমরা কি করতে পারি? শেপটা কারণ ট্রাই করো। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন, তার মধ্যে দেখো অক্সিজেনের সাথে ডাবল বন্ধন করে আছে 3 জন। এই দেন ওর একটা ইলেকট্রন রয়ে যায়, কিভাবে একটু চিন্তা করে দেখো।
এই যে একটা বন্ধন জোড়ের মধ্যে নিজের একটা অপরটা তো অক্সিজেনের, এটা তো অক্সিজেনের, এটা তো অক্সিজেন, এটা তো অক্সিজেন, এটা তো অক্সিজেন, এটা অক্সিজেন। এখানে ক্লোরিনের নিজের একটা, দুইটা, তিনটা, চারটা, এই পাঁচটা, ছয়টা। তাহলে দেখো একটা সিঙ্গেল ইলেকট্রন রয়ে যায়। ও সিঙ্গেল একটা না রেখে আরো একটা ইলেকট্রন গ্রহণ করে একটা মুক্ত জোড় রাখে, এবং একটা ইলেকট্রন অতিরিক্ত থাকার কারণে তখনই দেখো চার্জটা হয়ে গেছে নেগেটিভ। এবার একটু দেখো তো এখানে সিগমা বন্ধন এবং পাই বন্ধন কয়টা করে, দেখো একটা সিগমা একটা পাই, একটা সিগমা একটা পাই, দুটি বন্ধন তৈরি হলে দুটি পরমাণুর মধ্যে প্রথমটা হয় সিগমা, পরেরটা কিন্তু পাই। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিগমা বন্ড কিন্তু তিনটি এবং লোন পেয়ার দেখো একটি, তাহলে সামেশন করলে আসে 4, অর্থাৎ ওর সংকরিত অরবিটাল হবে 4টি, যার কারণে আমরা বলতে পারি সংকরায়ন কিন্তু sp3। আমরা অলরেডি সংকরায়নের ক্লাসে এটা পড়ে আসছি যে সিগমা বন্ধন প্লাস লোন পেয়ার সমষ্টিটাই হবে তোমার সংকরিত অরবিটাল সংখ্যা, রাইট? এরপর দেখো 3 নাম্বার, জেনন হেক্সাফ্লুরাইড। জেননের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন কয়টা? জেননের সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন কিন্তু 8টি, রাইট? এই ক্ষেত্রে দেখো একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এবং ছয়টা চলে আসতেছে। আরো এক জোড়া কিন্তু তাহলে মুক্ত জোড় হিসেবে রয়ে যাবে। ধরো এই হলো আমাদের মুক্ত জোড়, এই হলো টোটাল 6টা ওর সর্বশেষ শক্তি স্তরের ইলেকট্রন। তাহলে দেখো সিগমা বন্ধন দাঁড়াচ্ছে 6টি এবং মুক্ত জোড় একটি। তাহলে আমরা কি বলতে পারি, সংকরিত অরবিটাল 7 না, তাহলে সংকরায়ন কিন্তু হবে sp3d3। তাহলেই কিন্তু সংকরায়ন 7 পসিবল। এবার আসো আমাদের বি নাম্বারে আকৃতি লিখতে হবে, তার জন্য তো আমাদের আগে সংকরায়ন জানা থাকতে হবে। BCl3 এর ক্ষেত্রে কি হয় দেখো, বোরনের সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন এইভাবে বন্ধন গঠন করে, প্রত্যেকটাই কিন্তু সিগমা বন্ড। তাহলে এই ক্ষেত্রে সংকরিত অরবিটাল 3টি, অর্থাৎ সংকরণ আসবে sp2। এবং আমরা জানি sp2 সংকরিত যৌগের শেপটা এইরকম হয়, সমতলীয় ত্রিভুজাকৃতি, যারা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে একে অপর থেকে। তাহলে আমরা বলতে পারি সমতলীয় ত্রিভুজাকার আকৃতির। এবং পরেরটা আছে PCl5। এক্ষেত্রে ফসফরাস তার 5টি ইলেকট্রনের দ্বারা 5টি বন্ধন করছে, অর্থাৎ এক্ষেত্রে সংকরিত অরবিটাল প্রত্যেকটাই সিগমা দেখে চলে আসবে 5। আর আমরা জানি সংকরিত অরবিটাল সংখ্যা 5 হলে সংকরণটা দ্বারা sp3d। এবং একটু লক্ষ্য করো তো এখানে একই তলে একটা ত্রিভুজের মতো শেপ গঠন হলো এই তিনটা মিলে, আর বাকি দুইটা ওই তলের উপর লম্ব আছে। সো তুমি চাইলে ওই লম্বটাকে নিয়ে উপরে একটা পিরামিড বানাইতে পারবে, আবার নিচে আরেকটা পিরামিড বানাইতে পারবা। এরকম করে দুইটা পিরামিড বানানো যায়, কেমন? ত্রিকোণ আকৃতি। সো শেপটাকে এরকম বলে ত্রিভুজীয় দ্বি পিরামিড অথবা ত্রিকোণাকার দ্বি পিরামিড, যেখানে একই তলে বন্ধনগুলোর মধ্যে অ্যাঙ্গেল 120 ডিগ্রি এবং ওই তলের সাথে লম্ব বরাবর প্রত্যেকে কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, রাইট? আমরা আমাদের সংকরণের ক্লাসে এই প্রত্যেকটা এক্সাম্পলে কিন্তু ডিটেলসে পড়ে আসছি প্রসেস সহ, রাইট? তাহলে চলো আমরা পরের কোয়েশ্চেনে যাই। আচ্ছা দেখো, এটা আমাদের রাসায়নিক পরিবর্তনের কেপিকেসি থেকে আসা কোয়েশ্চেন। এই বিক্রিয়া দেওয়া আছে কেসি এত মোল PCl2 নিয়ে বিক্রিয়া করলে সাম্যাবস্থায় মোল সংখ্যা কত? তাহলে আসো আমি যদি লেখার চেষ্টা করি এই ইকুয়েশনটা, আমি ধরতেছি এখানে আমি লিখবো বিক্রিয়ার শুরুতে বা টাইম যখন 0 তখন কি পরিমাণ মোল অবশিষ্ট আছে, আর এটা হচ্ছে টাইম যখন সাম্যাবস্থায় পৌঁছায় গেছে তখন। তাহলে দেখো ইনিশিয়ালি তোমার PCl3 এবং Cl2 দুইটাই কিন্তু ছিল 0.5 মোল এবং PCl5 ছিল না। আমরা জানি এরা 1:1 রেশিওতে রিয়াকশন করে, তাহলে এখান থেকে যদি X বিয়োজিত হয়ে যায় Cl2 থেকেও কিন্তু Xই বিয়োজিত হবে এবং এক্ষেত্রে X তৈরি হবে তাই প্লাস। তাহলে আমাকে বলো এখান থেকে আমি কেসি এর ইকুয়েশন কি লিখতে পারি? উপরে হয় উৎপাদ এর ঘনমাত্রা অর্থাৎ PCl5 এর ঘনমাত্রা, নিচে হবে PCl3 এর যে কনসেন্ট্রেশন ইনটু Cl2 এর কনসেন্ট্রেশন। দেখো আমরা বসাতে পারি, উপরে হয় X ডিভাইডেড বাই ওদের ভলিউম কত বলতো, 5 লিটার, তাহলে ডিভাইডেড বাই V, কনসেন্ট্রেশন চলে আসলো PCl5 এর। নিচে হবে 0.5 মাইনাস X বাই 5। একইভাবে Cl2 এর জন্য কিন্তু 0.5 মাইনাস X বাই 5 ইকুয়ালস টু কেসিটা আমাদের দেওয়া আছে 49। এই ইকুয়েশন সলভ করে আমাদের X বের করতে হবে। চলো করে ফেলি। দেখো কি লেখা যাচ্ছে, এখান থেকে একটা 5 কেটে যায়, সো উপরে লাগবে 5X ইকুয়ালস, আমি আর গুণন করে দিছি 0.5 মাইনাস এক্স, এটা দুইটা রাশি ছিল, এরা মিলে হোল স্কয়ার ইনটু হচ্ছে 49। তাহলে এখান থেকে দাঁড়ায় দেখো 5x ইকুয়ালস টু 49x স্কয়ার প্লাস 12.25 মাইনাস 49x। তুমি সব যদি এক পক্ষে নিয়ে আসো তাহলে দ্বিঘাত সমীকরণটা দাঁড়াবে 49x স্কয়ার মাইনাস 54x প্লাস 12.25 ইকুয়ালস টু 0। ক্যালকুলেটরের সাহায্যে আসলে আমরা x এর ভ্যালুটা সলভ করি। একটা আসতেছে 0.78 এবং আরেকটা আসতেছে 0.32। আমাকে বলতো 0.78 কি কোনোভাবে গ্রহণযোগ্য হবে? 0.5 থেকে তার এর বেশি বিয়োজিত হতে পারবে না, তাহলে এটা কিন্তু গ্রহণযোগ্য না, অর্থাৎ 0.32 হবে আমাদের আনসার। এবং এক্ষেত্রে আমাদের সাম্যাবস্থায় মোল নাম্বার বের করতে বলছে, যেটা হবে n of PCl3 equals to n of Cl2, সেম অ্যামাউন্ট অফ মোল নাম্বার ওদের, 0.5 মাইনাস 0.32 করলে যা আসে অ্যাপ্রক্স ভ্যালুটা। আর এক্ষেত্রে n of PCl5 তো আসবে স্ট্রেট ফরওয়ার্ড X, অর্থাৎ 0.32। প্রায় এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।
চলো আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো, আরেকটা আমাদের থিওরিটিক্যাল কোয়েশ্চেন, এটা আমাদের পঞ্চম অধ্যায় থেকে আসছে, প্রিজারভেটিভ। তোমাকে বিভিন্ন খাদ্য উপাদান দেওয়া আছে, আর এই পক্ষে অনেকগুলো প্রিজারভেটিভ দেওয়া আছে। বলছে কোনটা কোন ক্ষেত্রে বসবে এটা বসাও, অর্থাৎ এখানে সিরিয়ালটা ঠিক করে নেই অ্যাকচুয়ালি, কোন খাদ্যের ক্ষেত্রে কোন প্রিজারভেটিভটা লাগবে সেটা বসায় দিতে হবে। ভাইয়া জাস্ট আনসারগুলো বলে দিচ্ছি, এগুলো বাসায় কিন্তু পড়ে নিতে হবে। আচ্ছা চলো আমরা তাহলে পরের কোয়েশ্চেনটা দেখি। পরিবেশ রসায়নের প্রশ্ন, বলা হয়েছে কত তাপমাত্রায় কার্বন ডাই অক্সাইডের আরএমএস বেগ 20 ডিগ্রি সেলসিয়াসের ক্লোরিনের আরএমএস বেগের সমান হবে। দেখো দুইটা ইকুয়েশন দাঁড় করাবো আমরা জাস্ট। সিআরএমএস অফ CO2 সেটা ইকুয়ালস টু হবে সিআরএমএস অফ Cl2। তাহলে দেখো তো ফর্মুলা কি লিখতে পারি, রুট ওভার অফ থ্রাইস আর ইন্টু এই টেম্পারেচারটা আমরা জানি না, ডিভাইডেড বাই মোলার ম্যাস অফ CO2 ইকুয়ালস টু রুট ওভার অফ থ্রাইস আর ইন্টু এই টেম্পারেচারটা কত বলতো, 20 ডিগ্রি সেলসিয়াস, ধরো শর্টকাটে লিখতেছি, ডিভাইডেড বাই মোলার ম্যাস অফ Cl2 গ্যাস। তাহলে আসলে ভ্যালুগুলো বসাই দিই, রুট এরপর 3 আর এগুলো এমনিও কাটাকাটি হয়ে যায়। সো টি ডিভাইডেড বাই কার্বনের মোলার ম্যাস হচ্ছে 44 ইকুয়ালস টু হবে এখানে 20 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 293 কেলভিন, ডিভাইডেড বাই ক্লোরিনের মোলার ম্যাস। একটি ক্লোরিন পরমাণুর জন্য যেহেতু 35.5, তাহলে দুইটার জন্য চলে আসবে কি 71। এখান থেকে আমরা টেম্পারেচারটা পাচ্ছি 181.577 এত কেলভিন। তোমরা চাইলে সেলসিয়াসেও নিতে পারো। দেখো এখানে দুইটা কোয়েশ্চেন আছে, এটা ছিল এ নাম্বার। আসো বি দেখি, বিতে ব্যাপনের হার নিয়ে বলা হয়েছে। একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া এর এত গুণ হলে গ্যাসটি শনাক্ত করো। আমরা কি জানি, রেট অফ, ধরো ওই অজ্ঞাত গ্যাস, আমি গ্যাস বোঝাচ্ছি, ডিভাইডেড বাই রেট অফ NH3, সেটা ইকুয়ালস টু কি হবে বলতো, রুট ওভার অফ এদের মোলার ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে হবে এম অফ ওই অজ্ঞাত গ্যাস, আর উপরে হবে এম অফ NH3। দেখো কোয়েশ্চেনে কি বলা, ওই গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া এর এত গুণ, তাহলে আমরা লিখতে পারি আর অফ গ্যাস ইকুয়ালস টু হবে আর অফ NH3 ইন্টু 2√2, আর নিচে তো আর অফ NH3 ছিলই, দুটা কেটে যাবে, ইকুয়ালস টু অপর পক্ষে দাঁড়াচ্ছে এম অফ NH3, যেটা কিনা আমরা জানি 17, ডিভাইডেড বাই এম অফ গ্যাস। তাহলে এক্ষেত্রে উভয় পক্ষে বর্গ করে দাও, তাহলে দাঁড়াচ্ছে ওই অজ্ঞাত গ্যাসের যে মোলার ভর সেটাই ইকুয়ালস টু 17 ডিভাইডেড বাই 8, অর্থাৎ 2.125। বা তুমি যদি অলমোস্ট 2 এর মতো বিবেচনা করো, তখন আমরা বলতে পারতাম যে হ্যাঁ এটা হয়তো বা হাইড্রোজেন গ্যাস। এই আর কি আনসার, এটাই রাখতে হবে। চলো পরের কোয়েশ্চেনে চলে যাই। আচ্ছা দেখো, আমাদের অর্গানিক থেকে আসা প্রথম কোয়েশ্চেন, IUPAC নামকরণ করতে হবে। প্রথম যৌগটা লক্ষ্য করো, একটা সাইক্লিক যৌগ। সো এখানে মেইন যে কার্বন শিকল, ওটাকে আমাদের সাইকেলের ভিতরে কাউন্ট করতে হবে, 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট। এবং সেক্ষেত্রে যদি আমি নাম্বারিং করি এভাবে 1 2 3 4 5, আমাদের সাইক্লোপেন্টেন হবে, বাট সেই 5 কার্বনের 1 নাম্বার কার্বনের একটা শিকল যুক্ত আছে যার নাম কি, বিউটাইল। তাহলে আমরা কি বলতে পারি, 1 বিউটাইল সাইক্লোপেন্টেন, রাইট। 2 নাম্বারটা দেখো খুবই সিম্পল, আমাদের একটা অ্যানিলিন আছে, এই যে এতটুকু কিন্তু অ্যানিলিন। সেই অ্যানিলিনের ধরো 1 2 3 4 নাম্বার কার্বনে একটা নাইট্রো গ্রুপ যুক্ত আছে, অথবা প্যারা অবস্থানে আছে। সো এটা তুমি দুই ভাবে বলতে পারো, হয় তুমি বললা 4 নাইট্রো অ্যানিলিন, অথবা প্যারা নাইট্রো অ্যানিলিনও কিন্তু বলা যায়, চাই, রাইট। 3 নাম্বারটা দেখো, এখানে আমাদের মেইন যে কার্বন শিকল সেটা কিন্তু এই দুটি কার্বন। যেখানে আমি এটাকে যদি 1 নাম্বার কার্বন বলি, তাহলে এটা হবে 2। সেই 2 নাম্বার কার্বন আবার দুইটা ফিনাইল গ্রুপ যুক্ত আছে, যাদের মধ্যে আবার ক্লোরিন গ্রুপ যুক্ত আছে। তাহলে আমি কি বলতে পারি, দেখো ধাপে ধাপে আসি। দেখো 2 2 বাই হবে, কারণ দুইটা, বা এটাকে অ্যাকচুয়ালি ইংলিশে লিখলে হয় 20, বুঝছো। 20 ফিনাইলটা কেমন, ক্লোরোফিনাইল, বা ওইটার ক্ষেত্রে আবার দেখো নাম্বারিং করা যায় 1 2 3 4, অর্থাৎ 4 ক্লোরোফিনাইল। তাহলে এখানে ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে 4 ক্লোরোফিনাইল, এবং সেটা আবার আমাদের মেইন শিকলে আছে 2 2 20 ওইটা, দেন 1 1 1 ট্রাইক্লোরো, কারণ 3টা ক্লোরিন যুক্ত আছে, দেন কার্বন শিকলে কার্বন সঙ্গে তো 2টা, তাই হয়ে গেছে ইথেন। একটু ডিফিকাল্ট, বাট ধাপে ধাপে করতে পারলে আশা করি ভুল হবে না। এরপর দেখো ডি নাম্বারটা, এখানে মেইন শিকল আমাদের কোনটা, এইটা। সেখানে আমাদের নাম্বারিং হবে যেহেতু প্রাধান্য বেশি অ্যালডিহাইড মূলকের, তাই 1 2 3। 3 নাম্বার কার্বনে দেখো ফিনাইল আছে, আবার 2 নাম্বার কার্বনে একটা ইন আছে, তাহলে আমি কি লিখতে পারি, প্রি ফিনাইল। 3 কার্বন বিশিষ্ট দেখে আমরা বলতে পারি প্রোপ, দেন যেহেতু 2 নাম্বার কার্বনে আছে ইন, তাই বলবো প্রোপ 2 ইন, এবং 1 নাম্বার কার্বনে আছে এল বা অ্যালডিহাইড মূলক, তাই 1L, রাইট। আসো 5 নাম্বারটা দেখি। এখানেও দেখো একটা অ্যাস্টারের সংকেত কিন্তু দেওয়া, কেয়ারফুল। অ্যাস্টারের নামকরণ কিভাবে হয়, অ্যালকাইল অ্যালকানয়েড, ছোট অংশটা অ্যালকাইলে আসে। সো এখানে দেখো COO, এর পরে যে ছোট অংশ সেটা হচ্ছে CH3, আর এই অংশে আছে আমাদের CH2, দেন C6H5। সো আমরা বলবো অ্যালকাইল অ্যালকানয়েড, অর্থাৎ মিথা, এতটুকু কার্বন সংখ্যা 2, তাই
ইথানয়েড চলে আসতো, বাট সাথে কিন্তু একটা শিকল হিসেবে আছে আবার ফিনাইল। তাহলে এখানে তুমি বলতে পারো 1 2 অর্থাৎ 2 ফিনাইল, মিথাইল 2 ফিনাইল দেন ইথানয়েড, রাইট? চলো আমরা এখন পরের কোয়েশ্চেনে চলে যাই। অর্গানিক থেকে আমাদের 3টা কোয়েশ্চেন আসছে। এর পরেরটা দেখো, আমাদের বলা হয়েছে এই যৌগগুলোর সংকেত লিখতে। অ্যাসপিরিনের সংকেত আমরা জানি, প্রথমে আমাদের একটা অ্যাস্টার নিতে হবে, অর্থাৎ সি ডাবল বন্ড ও, এখানে CH3। আর এক্ষেত্রে অক্সিজেনের সাথে একটা ফিনাইল মূলক যুক্ত থাকবে, যেই ফিনাইলের ঠিক সেকেন্ড কার্বনটায় অর্থাৎ অর্থ পজিশনে আমাদের থাকবে কার্বক্সিলিক মূলক COOH। এইটাই কিন্তু আমাদের অ্যাসপিরিনের সংকেত। এরপর দেখো বেনজোফেনন, এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। আমরা ঠিক যেভাবে অ্যাসিটোফেনন দেই দুই পাশে দুটি CH3, এখন বেনজোফেননের সময় জাস্ট দুই পাশে দুটি বেনজাইল মূলক বা আমাদের ফিনাইল মূলক, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে আমাদের বেনজোফেনন। বা তুমি চাইলে দুই পাশে লিখতে পারতা C6H5, একই কথা। দেন সি নাম্বার দেখো আমাদের অ্যাসিটিনালাইট। এটার সংকেত কি? বেনজিন মূলকে একটা অ্যামিন মূলক যুক্ত থাকবে, বাট সেই অ্যামিনের নাইট্রোজেনের সাথে কিন্তু সি ডাবল বন্ড ও CH3, বা তুমি একবারে লিখতে পারতা NHCOCH3। এটাই কিন্তু আমাদের অ্যাসিটিনালাইটের সংকেত। এরপর দেখো ডি নাম্বার, আমরা সবাই জানি স্যালিসালডিহাইড কিভাবে লিখে, আগে ফেনল নাও, বেনজিনের মাথার উপরে OH মূলক, ফেনলের সাথে যদি তুমি অ্যালডিহাইড যুক্ত করে দাও CHO, এটার নামই কিন্তু স্যালিসালডিহাইড। এবং পলিস্টাইরিন, পলিস্টাইরিন দেখো এভাবে আসে স্টাইরিন থেকে, স্টাইরিনের সংকেতটা আমি লিখি। ধরো আমাদের ইথিন, সেই ইথিনের একটা হাইড্রোজেন অপসারণ করে যদি আমরা ফিনাইল মূলক যুক্ত করে দিই, এইটার নামই কিন্তু স্টাইরিন। এই স্টাইরিনকে যখন আমরা অধিক চাপ এবং তাপে উপযুক্ত পরিবেশে নিয়ে যাই, তখন এই যে ডাবল বন্ড দুইটা সাইডে চলে যায় এবং তখনই দাঁড়াবে আমাদের পলিস্টাইরিন, অর্থাৎ হয়ে যাবে CH সিঙ্গেল বন্ড CH2। এবং এই পাশে দেখো তোমার স্টাইরিন আছে, আর দুই পাশে কার্বনের দুইটা হাত খালি, এই N, এটাই কিন্তু আমাদের পলিস্টাইরিনের সংকেত, রাইট? চলো আমরা পরের কোয়েশ্চেনটায় চলে যাই। দেখো আমাদের অর্গানিক থেকে আসা থার্ড কোয়েশ্চেন। উপরের বিক্রিয়াটা আমরা সবাই জানি ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন। তাহলে এই বিক্রিয়ার প্রভাবক কি বলতো? অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এবং সাথে ধরো আমরা 60°C টেম্পারেচার অ্যাপ্লাই করলাম, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের টলুইন। এবং সেই টলুইনকে যদি আমরা ক্লোরিনেশন করি উপযুক্ত পরিবেশে, অর্থাৎ সানলাইটের উপস্থিতিতে 111°C তাপমাত্রায় ক্লোরিনেশন করলেই CH2Cl বা বেনজাইল ক্লোরাইড তৈরি হয়ে যাচ্ছে, রাইট? নিচেরটা দেখো আমাদের ক্যানিজারো রিঅ্যাকশন। কেন? কারণ এক্ষেত্রে তোমার কোনো আলফা হাইড্রোজেন কিন্তু নাই, এটা হচ্ছে আমাদের আলফা কার্বন, যেখানে দেখো কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ এই যোগে আলফা হাইড্রোজেন না থাকে, এটা ক্যানিজারো বিক্রিয়া দিবে, অর্থাৎ এক অণু হবে জারিত, এক অণু হবে বিজারিত। এবং যেহেতু এক্ষেত্রে একটা ক্ষার আছে, সো জারিত অংশটা হয়ে যাবে এরকম, উপরে বেনজোইক অ্যাসিড, বাট সেই ক্ষারের সাথে বিক্রিয়া করে তার লবণ অর্থাৎ সোডিয়াম বেনজয়েড তৈরি হয়ে যাবে, এবং এক্ষেত্রে বেনজানল অর্থাৎ বেনজিনের উপরে CH2OH। সিম্পল। চলো পরের কোয়েশ্চেনে যাই। দেখো আমাদের পরিমাণগত রসায়নের টাইট্রেশন থেকে আসছে, বলছে এত গ্রাম লোহার আকরিক এত এর Fe3+ যদি থাকে এবং তাকে সম্পূর্ণরূপে Fe2+ এ পরিণত করা হয়, অতঃপর KMnO4 দ্বারা টাইট্রেশন করতে এত ml লাগে। লোহার শতকরা পরিমাণ কত? অর্থাৎ এক্ষেত্রে আমাদের টাইট্রেশনটা ঘটছে KMnO4 এবং FeSO4, আর অম্লীয় মাধ্যম হিসেবে আমরা H2SO4 কে ইউজ করছি, তাই না? আমরা কি জানি শর্টকাটে এভাবে লেখা যায় না টাইট্রেশনের সময়, যে N ইন্টু E অফ জারক ইকুয়ালস টু হয় N ইন্টু E অফ বিজারক। এক্ষেত্রে জারক আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট। তাহলে আমরা কি লিখতে পারি দেখো, ওর যেহেতু কনসেন্ট্রেশন এবং আয়তন দেওয়া, তাহলে আমি ওর N কে ভাঙবো C ইন্টু V তে, ইন্টু তুল্য সংখ্যা। জারক বলতে এখানে আমি KMnO4 টা ইউজ করব, ইকুয়ালস টু আমাদের আয়রনের কিন্তু ভর লাগবে, অর্থাৎ এক্ষেত্রে এনটাকে আমরা ভাঙবো W/M ইন্টু ওর তুল্য সংখ্যা, এবং আমাদের বিজারকটা হচ্ছে Fe2+, যে Fe3+ এ পরবর্তীতে কনভার্ট হয়। তাহলে এখান থেকে লেখা যায় দেখো, KMnO4 এর C দেওয়া আছে 0.021502, ইন্টু ভলিউমটা হচ্ছে 38.5 ডিভাইডেড বাই 1000, আমি লিটারে নিয়ে গেছি, ইন্টু KMnO4 এর তুল্য সংখ্যা 5 ইকুয়ালস টু W বের করতে চাই। আয়রনের মোলার মাস যদি কাউন্ট করি আমরা 55.85, ইন্টু হচ্ছে তুল্য সংখ্যা 1, এখান থেকে W চলে আসবে 0.2312 এত গ্রাম। এখান থেকে দেখো আমাদের লোহার শতকরা পরিমাণ বের করতে হবে, অর্থাৎ পুরো আকরিকের মধ্যে লোহার শতকরা পার্সেন্টেজ আসতেছে 0.2312 ডিভাইডেড বাই 0.385 ইন্টু 100%, তাহলে আমরা পাচ্ছি 60.044 এত পার্সেন্ট। এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। চলো পরের কোয়েশ্চেনটাই যাই। আমাদের আজকের ক্লাসের সর্বশেষ কোয়েশ্চেন,
তড়িৎ রসায়ন থেকে আসছে। বলছে দৈনিক 20 টন অ্যালুমিনিয়াম নিষ্কাশনে প্রয়োজনীয় বিদ্যুৎ ফ্যারাডে ও অ্যাম্পিয়ার এককে কত? দৈনিক কার্যকাল হচ্ছে 8 ঘন্টা। তাহলে দেখো অ্যালুমিনিয়াম কিন্তু 3+ আকারে থাকে। সেখান থেকে ওকে আমাকে ধাতু আকারে সঞ্চিত করতে হলে 3টি ইলেকট্রন গ্রহণ করাতে হবে, যার মাধ্যমে আমি অ্যালুমিনিয়াম সলিড আকারে পেয়ে যাব এবং সেভাবেই আমাদের অ্যালুমিনিয়ামের নিষ্কাশন হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি ফ্যারাডের সূত্র অনুসারে? N equals to IT divided by EF, যেহেতু আমাদের ম্যাস দেওয়া আছে তাই আমরা N কে ভাঙবো W by M equals to IT by EF। তাহলে এক্ষেত্রে ভর কত হবে বলতো? 20 টন, প্রতি টনে 1000 কেজি, অর্থাৎ 20 ইন্টু 1000 ডিভাইডেড বাই অ্যালুমিনিয়ামের মোলার ম্যাস হচ্ছে 27 ইকুয়ালস টু, আমাদের বলছে প্রয়োজনীয় বিদ্যুৎ বের করো, অর্থাৎ চার্জটা বের করতে হবে। আইটি এর গুণফলই কিন্তু কি, আমরা কিন্তু জানি কিউ ইকুয়ালস টু আইটি, অর্থাৎ আমাদের একবারে কিউটা বের করতে হবে ডিভাইডেড বাই, এক্ষেত্রে দেখো আদান প্রদান কিন্তু ইলেকট্রন সংখ্যা বা ই এর ভ্যালু কিন্তু 3, অর্থাৎ 3 ইন্টু 96500 এত কুলম্বে কিন্তু এখন আনসারটা আসবে। তাহলে কিউ এর ভ্যালু পাচ্ছি। বাট তার আগে দেখো আমি উপরে কিন্তু কেজিতে রাখছি, আমাদের গ্রামে নিতে হবে, অর্থাৎ আরো 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে চলে আসলো 2.14 ইন্টু 10⁻11 এত কুলম। এটাকে যদি আমরা 96500 দ্বারা ভাগ করে দিই ফ্যারাডেস কনস্ট্যান্ট দ্বারা, তাহলে এই চার্জটা ফ্যারাডে এককে চলে আসবে। সেটা হচ্ছে 2.22 ইন্টু 10⁻6 এত ফ্যারাডে। কিন্তু কোয়েশ্চনে দেখো এম্পিয়ার এককেও চাইছে, তাই আমরা ধরতেছি ওরা চার্জ চায় নাই, বিদ্যুৎ প্রবাহটাও চাইছে, অর্থাৎ এখান থেকে আমরা আইটাও আসলে বের করে দিই। আই ইকুয়ালস টু আবার কি হবে বলো আমাদের? কিউ ডিভাইডেড বাই টি। কিউ আমরা মাত্রই বের করলাম 2.14 ইন্টু 10⁻11 এত কুলম ডিভাইডেড বাই, নিচে টাইমটাকে সেকেন্ডে রাখো, 8 ঘন্টা, অর্থাৎ 8 ইন্টু 3600 এত সেকেন্ড। তাহলে কুলম পার সেকেন্ড মানে আমাদের এম্পিয়ার, যে ভ্যালুটা আসতেছে 7.45 ইন্টু 10⁻6 এত অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনটার আনসার, এবং এটাই ছিল আমাদের বুয়েট 23-24 সালের যে কালেক্টেড কোয়েশ্চেনটা। এটা কিন্তু এখন অফিসিয়ালি বুয়েটের ওয়েবসাইটে পাবলিশ করা হয়নি, সেই কালেক্টেড কোয়েশ্চেনের কেমিস্ট্রি অংশের সলভ। আশা করি তোমরা বুঝতে পারছো। কোনো ধরনের ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাই দিও। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।